ডিসেম্বর 1999 ফ্লাইট IC-814 কাঠমান্ডু থেকে নিউ দিল্লি আসার জন্য যাত্রা শুরু করে। কিন্তু এই বিমানটি কখনোই নিজের গন্তব্যে পৌঁছতে পারেনি, কারণ পাকিস্তানের একটি টেররিস্ট গ্রুপ ভারত ও মুজাহিদিন প্লেনটিকে হাইজ্যাক করে। সংগঠনটি 1994 খ্রিস্টাব্দে নাজুক আজাদ দ্বারা যেটি কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর জন্য দায়ী। প্লেনটি হাইজ্যাক করে লখনৌতে 176 জন প্যাসেঞ্জার ও 15 জন ক্রিউ মেম্বারকে বন্দী বানায়। এই সকল প্লেনটি রিফুয়েলিং করে অমৃতসরে ও পুনরায় আফগানিস্তানে কান্দাহারে নিয়ে যায় এবং সেখানে তৎকালীন বাজপেয়ী সরকারকে বাধ্য করে মাসুদ আজহার আলম, সাইদ ওমর শেখ, মুস্তাক আহমেদ জারদারকে মুক্তির বদলে এই সময়ে একজন বন্দীর মৃত্যু হয় এবং নেগোসিয়েশন করতে যান বর্তমান NIA চিফ অজিত দোভাল। এরপর 25 জুন 2016 শ্রীনগরের কাছে পাম্পে শ্রীনগর জম্মু হাইওয়েতে হামলা করে জঙ্গিরা। 8 জওয়ান মারা যান। লস্কর-ই-তৈবা গর্বের সঙ্গে ঘোষণা করে তারা এই কাণ্ড ঘটিয়েছে। আর এই ঘটনার মাস্টারমাইন্ড ছিল হানজালা আবনান। এরপর 2 জানুয়ারি 2016-তে পাঠানকোট এয়ারবেস অ্যাটাক হয়, যার মাস্টারমাইন্ড ছিল সাইদ লতিফ। এছাড়া 26/11 মুম্বাই হামলার কথা তো সকলেরই মনে আছে। ভারত 2010-11 থেকে প্রতিনিয়ত বিচলিত হয়েছে একাধিক জঙ্গি আক্রমণ দ্বারা। ভারতের ব্যস্ত বাজারে, ভারতের বিভিন্ন মন্দিরে এবং সর্বোপরি ভারতের পার্লামেন্টে অ্যাটাক করেছে জঙ্গিরা। আর এই একাধিক জঙ্গি অতি সক্রিয়তা ভাবিয়ে তুলেছিল একসময় ভারতকে। ভারত সরকার ক্রমাগত সাঁড়াশি আক্রমণে জর্জরিত হয়ে পড়েছিল। মানুষ বাজারে যেতে ভয় পেত, এমনকি ঘর থেকে বেরোতে ভয় পেত। কিন্তু সময়ের পরিবর্তন হয়েছে। বিগত কয়েক মাসে পাকিস্তান, নেপাল, আফগানিস্তান এবং কানাডাতে কেউ বা কারা ক্রমাগত হত্যা করছে ভারতের একাধিক জঙ্গি নেতাকে। এমনকি ভারতের শত্রু এই সমস্ত জঙ্গি মাথাগুলোকে ঘরে ঢুকে ঢুকে হত্যা করছে কেউ বা কারা। আজ ভারত নয়, ভারতের এই গুপ্ত বন্ধুর কল্যাণে ভীত ভারতের শত্রুরা, বিশেষত পাকিস্তান মিডিয়া ব্লেম করছে ভারতের গোয়েন্দা এজেন্সি নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ন্যায় অন্য দেশে ঢুকে শত্রুদের নিকেশ করছে। অনেক পাকিস্তানি সংবাদ মাধ্যম তো বলছে রয়ের নেটওয়ার্ক মোসাদের থেকেও বেশি সক্রিয় হয়ে পড়েছে। তাদের আরো বক্তব্য, ইসরায়েল ও ভারতের ভালো সম্পর্কের কারণে মোসাদও নাকি ভারতকে সাহায্য করছে। এ কথা ভারত নয়, বলছে পাকিস্তানের এই ভয় ও সন্দেহ অমূলক নয়। বিগত কয়েক মাসে লাগাতার পাকিস্তানের সিক্রেট অপারেশনে একাধিক জঙ্গি মারা গেছে। মনে আছে মহাভারতেও কিন্তু শ্রীকৃষ্ণ কূটনীতি প্রয়োগ করে ছদ্মবেশে হত্যা করেন একাধিক বিরোধী রাজাকে। গুপ্ত হত্যা, এই গুপ্ত হত্যা বিষয়টি রাজনীতিতে কিন্তু অজ্ঞাত কোনো বিষয় নয়। দিনটি জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষিত আন্তর্জাতিক গুম দিবস। প্রাচীন ভারতেও কিন্তু গুপ্ত হত্যার প্রচলন ছিল। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য রাজনৈতিকভাবে এর ব্যবহার করেন। তিনি গুপ্ত হত্যার মাধ্যমে আলেকজান্ডারের 2 জেনারেল নিকানোর এবং ফিলিপকে হত্যা পর্যন্ত করেছিলেন। ধারণা করা হয় গুপ্ত হত্যার ধারণা তিনি পেয়েছিলেন তার রাজ দার্শনিক চাণক্যের কাছে, কারণ চাণক্য রচিত অর্থশাস্ত্র বইতে গুপ্ত হত্যার উল্লেখ পাওয়া যায়। পাকিস্তান যতই ভারতকে ব্লেম করুক না কেন এই বিষয়ে, ভারত কিন্তু একথা স্বীকার করে না, কারণ পাকিস্তান এখনো পর্যন্ত এরকম কোনো প্রমাণ দিতে পারেনি যাতে ভারত এই ধরনের কোনো গুপ্ত হত্যার সঙ্গে জড়িত আছে। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। IC-814 প্লেন হাইজ্যাকের মাস্টারমাইন্ড জাহুর মিস্ত্রিকে হত্যা করে করাচিতে কোনো একজন বন্দুকধারী। সে এসেছিল মোটর বাইকে। জাইসি মোহাম্মদের এই জঙ্গি সেই 5 হাইজ্যাকারের মধ্যে একজন,
যে IC-814 প্লেন হাইজ্যাকের সঙ্গে যুক্ত ছিল। পাকিস্তানে নাম হারিয়ে বাস করছিল সে জাইদ আকুন্দ নামে এবং ফার্নিচারের বিজনেস করত সেখানে। 2022 সালের 1 মার্চ তাকে হত্যা করে কোনো এক অজ্ঞাত পরিচয়ী। ওই বছরই 2022 সালেই 14 জুলাই হত্যা করা হয় সারি কানাডাতে 1985 এয়ার ইন্ডিয়া কানিস্ক বোমিং এর অন্যতম সাসপেক্ট রিপু দমন সিং মালিককে। তার নিজের অফিসের বাইরে কেউ বা কারা তাকে গুলি করে হত্যা করে। 1985 23 জুন এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 মন্ট্রিল থেকে লন্ডন যাত্রা করে। নিউ দিল্লি ফাইনাল ডেস্টিনেশন ছিল। এর নাম ছিল এম্পেরার কানিস্ক। এই কারণে এই বোমিং কেসকে বলা হতো কানিস্ক বোমিং কেস। এই বোম একটি সুটকেসের মধ্যে রাখা ছিল এবং আটলান্টিক মহাসাগরের উপরে এয়ার স্পেসের মধ্যে বোমটি এক্সপ্লোর করে। 229 জন মানুষ এতে মারা যান, যার মধ্যে 264 জন কানাডিয়ান, যাদের অধিকাংশই জন্মসূত্রে ভারতীয়, 27 জন ব্রিটিশ নাগরিক ও 24 জন ভারতীয় নাগরিক ছিলেন। ওই দিনই টোকিও নারিতা এয়ারপোর্টেও এই একই ধরনের একটি ঘটনা ঘটে। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত এই রিপু দমন সিং মালিক বাবার খালসা নামে একটি খালিস্তানি মিলিট্যান্ট গ্রুপের সঙ্গে যুক্ত ছিল এবং অপারেশন ব্লু স্টারের রিভেঞ্জ নেওয়ার জন্য মূলত সে নাকি এই ব্লাস্ট ঘটিয়েছিল। এই অপারেশন ব্লু স্টার আর সঙ্গে যুক্ত ছিলেন NIA চিফ অজিত ডোভাল। এই কেসে অন্যান্য অভিযুক্তরা ছিল ইন্দ্রজিৎ সিং রিফাত এবং আজাইর সিং বাগড়ি। হরবিন্দর সিং রিন্দা সান্ধু একজন খালিস্তানি জঙ্গি, ভারতের এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি, যার উপরে ভারত সরকার 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে। বাব্বার খালসার এই গুরুত্বপূর্ণ সদস্য পাঞ্জাবের বিভিন্ন এলাকায় আর্মস সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত ছিল। 19 নভেম্বর 2022 সালে মারা যায় এই হরবিন্দর সিং সান্ধু। পাঞ্জাবের বিভিন্ন এলাকায় আর্মস সাপ্লাই করত সে। পাঞ্জাব ও তৎসংলগ্ন এলাকায় যত আর্মস পাওয়া গেছে সব ক্ষেত্রে সান্ধুর যোগাযোগই সর্বদা লক্ষ্য করা গেছে। ISI এর এই জঙ্গি গ্যাংস্টারকে বিশেষ সাপোর্ট দিত পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড জঙ্গি বাদাওয়া সিং। বাদাওয়া সিং বাব্বার খালসা গ্রুপের প্রধান। বাদাওয়া সিং সান্ধুকে পাঞ্জাবের আতঙ্ক ছড়ানোর দায়িত্ব দেয়। ISI এই বিষয়ে সম্পূর্ণ মদত দিত তাকে। ড্রোনের মাধ্যমে সান্ধু পাঞ্জাবে হাতিয়ার ও ড্রাগ সাপ্লাই করত। মোহালিতে পাঞ্জাবের পুলিশের মুখ্যালয় হামলার ঘটনাতে রিন্দা যুক্ত ছিল। পাঞ্জাবি জনপ্রিয় গায়ক সিন্ধু মুসাওয়ালাকে হত্যার পাশাপাশি আরও বেশ কিছু জঘন্য অপরাধ ও গ্যাংস লরেন্স বিষ্ণুই সমেত আরও যারা যুক্ত ছিল তাদের প্রধান পরিচালক ছিল এই রিন্দা। NIA রিন্দার উপর 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল। ভারতের গোয়েন্দা এজেন্সি খবর পায় 19, 20 এবং 21 অক্টোবর ইতালিতে একটি বড় বৈঠক হয়, যেখানে বাব্বার খালসার বড় জঙ্গিরা ISI একসঙ্গে যুক্ত ছিল। এই বৈঠকে ঠিক করা হয় কিভাবে ভারত ও তার পার্শ্ববর্তী এলাকায় জঙ্গি আতঙ্ক ছড়ানো হবে। এই বৈঠকের আয়োজন করে রিন্দার কাজের লোক হরবিন্দ সাঙ্গেরা। গোয়েন্দা বিভাগের কাছে এই বৈঠকের সমস্ত ডিটেলস রয়েছে। হরপ্রীত সিং সাঙ্গেরাও ইতালিতে মারা যায়, আর রিন্দা ড্রাগের ওভারডোজের কারণে কিডনি ফেলিওর হয়ে মারা যায়। এভাবে কিভাবে ড্রাগের ওভারডোজ হয়েছিল সেটা অবশ্য বাব্বার খালসাই জানবে। ইসলামিক স্টেটের অন্যতম গুরুত্বপূর্ণ জঙ্গি ছিল আজিজ আহমেদ আহেঙ্গার। এই আতঙ্কী আবু ওসমান নামেও সমধিক পরিচিত ছিল। ভারত সরকারের অন্যতম মাথা ব্যথার কারণ ছিল এই জঙ্গি। আফগানিস্তানে শেল্টার নিয়েছিল এই জঙ্গি। 14 ফেব্রুয়ারি 2023 সালে মূলত কেউ বা কারা তাকে হত্যা করে গলা কেটে। মূলত ফুসলিয়ে সাধারণ জনগণকে ইসলামী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সামিল করা ছিল এই জঙ্গির মূল কাজ। এই জঙ্গির মৃত্যুর খবর সহজে মিডিয়ার সামনে প্রকাশিত না হলেও গোপনে রেকর্ড হয়ে যায় সেই খবর। এরপর 2023 সালের 27 ফেব্রুয়ারি সাইদ খালিদ রাজাকে গুলি করে হত্যা করে এক অচেনা ব্যক্তি। পাকিস্তানের করাচিতে কাশ্মীরের জঙ্গি সংগঠন আল বাদারের চিফ কমান্ডার ছিল সাইদ খালিদ রাজা। রাজার নিজের বাড়ি করাচির গুলিস্তান জোহরে ব্লক 7-এ হত্যা করা হয় এই জঙ্গিকে। প্রায় 8 বছর ধরে আল বাদারের চিফ কমান্ডার ছিল সাইদ খালিদ রাজা। সিন্ধু দেশ রিভলিউশন আর্মি অবশ্য এই হত্যার দায় স্বীকার করেছে। কাশ্মীরে একচেটিয়া জঙ্গি কার্যকলাপ পরিচালনা করত খালিদ রাজা। এরপর 20 ফেব্রুয়ারি খালিদ রাজার মৃত্যু ঠিক
এক সপ্তাহ পূর্বে হিজবুল মুজাহিদিনের টপ কমান্ডার বাসির আহমেদকেও হত্যা করে কেউ বা কারা। এই জঙ্গি হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই তৈবার জঙ্গিদের একজোট করার জন্য অনলাইন অ্যাক্টিভিটির সঙ্গে বিভিন্ন রকম যুক্ত ছিল। ইমতিয়াজ আলম নামেও বাসির আহমেদ পরিচিত ছিল। বিগত 15 বছর ধরে সে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকে সম্পূর্ণ কাশ্মীরে আতঙ্ক ছড়াতো। এরপরে 4 মার্চ 2023 সাইদ নূর সালোয়ারকে হত্যা করে কেউ বা কারা অজ্ঞাত পরিচয় ব্যক্তি যারা মোটর বাইকে করে এসেছিল। এই ব্যক্তি ভারতে জঙ্গি কার্যকলাপ ছড়ানোর কাজ করত। বাসির আহমেদ ও সঈদ খালিদ রাজার সঙ্গে যুক্ত হয়ে এই জঙ্গি সমস্ত কাশ্মীর সহ বিভিন্ন ভারতের এলাকায় জঙ্গি সংগঠন চালানোর কাজ করত। মে 2023 পরমজিৎ সিং পাঞ্জওয়ারকে হত্যা করা হয়। এই ব্যক্তি খালিস্তানি কমান্ডো ফোর্সের প্রধান ছিল এবং ভারতের মোস্ট ওয়ান্টেড ছিল। পাকিস্তানের লাহোরে নিজের বাড়ির কাছে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দ্বারা নিহত হয় এই ব্যক্তি। মর্নিং ওয়াক করার সময় দুজন গানম্যান পরমজিৎ সিং পাঞ্জওয়ারকে হত্যা করে। অপারেশন ব্লু স্টারের সময় সেনা প্রধান জেনারেল অরুণ বৈদ্যকে হত্যা করেছিল এই জঙ্গি। ভারত সরকার বারবার পাকিস্তানের কাছে পাঞ্জওয়ারকে ফেরত চেয়েছে। কেন্দ্রীয় সরকারের মতে পাঞ্জওয়ার লাগাতার পাকিস্তানের পাঞ্জাবের যুবকদের অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছিল, অস্ত্র ও হাতিয়ার সাপ্লাই করত ক্রমাগত। পরবর্তীকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হামলা ও আর্থিক সংস্থাকে বিপর্যস্ত করার উদ্দেশ্য নিয়ে কাজ করছিল সে। ভারতে সংখ্যালঘুদের মধ্যে ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ পরিচালনা করত সে। সঙ্গে সঙ্গে একাধিক এলাকায় মাদক চোরাচালানের সঙ্গেও যুক্ত ছিল সে। 16 জুন 2023 আফতার সিং কান্দারাকে হত্যা করা হয়। যদিও কান্দারার মৃত্যুকে কোনো অস্বাভাবিক ঘটনা বলা হয়নি, তার কারণ 16 জুন 2023 বার্মিংহাম সিটি হাসপাতালে আফতার সিং কান্ডা মারা যায়। আফতার সিং কান্ডার মৃত্যুকে কোনো অস্বাভাবিক বলে ঘোষণা করা হয়নি, কারণ আফতার সিং মারাত্মক ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল এবং বার্মিংহাম সিটি হাসপাতালে ভর্তি ছিল। লন্ডনের ভারতীয় দূতাবাস হামলার মাস্টারমাইন্ড ছিল সে। খান্ডার মৃত্যুর সঙ্গে তার সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে যথেষ্ট হতাশা। যদিও ব্লাড ক্যান্সারেই খান্ডার মৃত্যু হয়েছে একথা মানতে নারাজ তার অনুরাগীরা। তাদের অভিযোগ খান্ডাকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং তাদের অভিযোগের আঙুল মূলত ভারতের দিকে। খান্ডার মৃত্যু 3 দিনের মাথায় হরদীপ সিং নিজ্জারের মৃত্যু হয়। কানাডার সারে শহরে নিজ্জারের মৃত্যু হয়। দুজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী মোটর বাইকে এসে গুলি করে চলে যায় তাকে। 2022 সালে এনআইএ হরদীপের জন্য 10 লক্ষ টাকার পুরস্কার মূল্য ঘোষণা করেছিল। কানাডার প্রধানমন্ত্রী হাউস অব কমন্সে নিজ্জারের মৃত্যুর জন্য দায়ী ঘোষণা করেছে ভারতকে এবং কানাডার বিদেশমন্ত্রী মেলোনিয়া জোলি ভারতের কূটনীতিককে এই অভিযোগে কানাডা থেকে বহিষ্কার করে। একাধিক নিষিদ্ধ সংস্থার সঙ্গে যুক্ত ছিল নিজ্জার। 2007 সালে লুধিয়ানা বিস্ফোরণ, যার ফলে 6 জনের মৃত্যু হয় এবং 42 জন আহত হয়েছিল, তার সঙ্গে যুক্ত ছিল নিজ্জার। 2010 সালে পাতিয়ালার মন্দির বিস্ফোরণ, পাঞ্জাবে হিন্দু ব্রাহ্মণ হত্যা, 2015 সালে হিন্দু নেতাদের নিশানা করার অভিযোগ ওঠে নিজ্জারের বিরুদ্ধে। গুরুদ্বার সাহিবের পার্কিং লটে দাঁড়িয়ে থাকার সময় কেউ বা কারা হত্যা করে তাকে। 1 আগস্ট 2023 সর্দার হুসেইন আরিনকে হত্যা করে কেউ বা কারা। সমস্ত মাদ্রাসা সংক্রান্ত জঙ্গি নেটওয়ার্ক গুলি চালানোর দায়িত্ব ছিল আরিনের উপরে। করাচির নাওয়ার সাহুতে দোকান চালাতো এই কুখ্যাত মোস্ট ওয়ান্টেড জঙ্গি। সিন্ধ দেশ রিভলিউশনারি আর্মি এই জঙ্গিকে হত্যার দায় স্বীকার করেছে। ডাংরি অ্যাটাক ইন পাঞ্জোরি মনে আছে কি? 2023 সালের 1 এবং 2 জানুয়ারি ভারতের জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার ডাংরি গ্রামে প্রথমে চকিতে গুলি ছোড়া হয় এবং 4 জন সেখানে নিহত হয়, 13 জন আহত হয়। দ্বিতীয় হামলায় একই আক্রমণস্থলের কাছে আইইডি বিস্ফোরিত হয়, যাতে একজন শিশু নিহত হয় এবং 5 জন আহত হয়। এর মূল অভিযুক্ত ছিল আবু কাসিম কাশ্মীরি। তাকে হত্যা করে এক অজ্ঞাত পরিচয় বন্দুকধারী। আবু কাসিম লস্কর-ই তৈবার সঙ্গে যুক্ত ছিল। রাওয়ালকোট এলাকায় আল কুদুস মসজিদের ভিতরে সকালের নামাজের সময় অজ্ঞাত বন্দুকধারীদের হাতে নিহত হয় আহমেদ। বেশিরভাগই লস্কর-ই তৈবার বেস ক্যাম্প থেকে
পরিচালনা করত জঙ্গি সংগঠনগুলিকে। কিন্তু মৃত্যুর পূর্বে তাকে রাওয়ালকোটে স্থানান্তরিত করা হয়। লস্কর-ই-তৈয়বার প্রধান কমান্ডার সাজ্জাদ জাঠের ঘনিষ্ঠ সহযোগী ছিল এই জঙ্গি। পাশাপাশি সংগঠনের আর্থিক দিকও দেখাশোনা করত সে। এরই মধ্যে মোস্ট ওয়ান্টেড খালিস্তানি জঙ্গি সুখদল সিংকে কানাডার উইনিপেগে হত্যা করা হয় 21শে সেপ্টেম্বর। আবার 29 সেপ্টেম্বর লস্কর-ই-তৈয়বার নটোরিয়াস জঙ্গি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। মোটরসাইকেল আরোহী আননোন ব্যক্তি করাচিতে এই জঙ্গিকে হত্যা করে। 30শে সেপ্টেম্বর মুফতি কেসার ফারুককে হত্যা করে এক অজ্ঞাত পরিচয় জান্নাত ডেলিভারি ম্যান। লস্করের মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল এই মুফতি। 11 অক্টোবর জৈশ-ই মোহাম্মদের জঙ্গি সঈদ লতিফকে হত্যা করে কোনো এক বন্দুকধারী পাকিস্তানের শিয়ালকোটে। 2016-এ শিয়ালকোট টেরোরিস্ট অ্যাটাকের সঙ্গে যুক্ত ছিল এই লতিফ, যে অ্যাটাকে 7 সিকিউরিটি পার্সোনালের মৃত্যু হয়। পাকিস্তানের উত্তর বাজারিস্তানে আর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মাসুদ আজহারের ঘনিষ্ঠ দাউদ মালিককে জান্নাত পার্সেল করে কোনো এক ডেলিভারি ম্যান 20 অক্টোবর। আর তার নিজের ক্লিনিকে মুখোশধারী জান্নাত ডেলিভারি ম্যান গুলি করে হত্যা করে এই দাউদ মালিক, যে কিনা লস্কর-এ-জব্বারের সংস্থাপকও ছিল। এই বছরই আবার 3 ডিসেম্বর আদনান আহমেদ আজহার আবু হানজালাকে জান্নাত ডেলিভারি করে কোনো এক আননোন জান্নাত ডেলিভারি ম্যান। একাধিক লালিত পালিত জঙ্গি সন্তানের জান্নাত প্রাপ্তির পর আইএসআই কঠোর নিরাপত্তায় মুড়ে রেখেছিল এই হানজালাকে, কিন্তু এই হানজালাকেও ঠিক সময় মতো জান্নাত পার্সেল করে দেয় সেই ডেলিভারি ম্যান। পামপুর সিআরপিএফ কনভয় অ্যাটাকের মাস্টার মাইন্ড ছিল এই হানজালা, যেখানে 8 জন জওয়ান মারা যায় এবং 22 জন আহত হয়। 2015 সালে উধমপুর বিএসএফ কনভয়ের উপর টেররিস্ট অ্যাটাকের সঙ্গেও যুক্ত ছিল এই হানজালা। এই নভেম্বরেই 2018 সালে সানজওয়ান টেরর অ্যাটাকের সঙ্গে যুক্ত আকরাম গাজীকে প্রথমে অপহরণ করা হয় এবং পরে পাক অধিকৃত কাশ্মীরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। আবার এই নভেম্বরে লস্কর টেররিস্ট আদনান আহমেদকেও কোনো এক আননোন জান্নাত ডেলিভারি ম্যান হত্যা করে জান্নাতে পাঠিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত 5 ডিসেম্বর 2011-এ মুম্বাই টেরর অ্যাটাকের মাস্টার মাইন্ড সাজিদ মীরকে পাকিস্তানের ডিরা গাজী খান সেন্ট্রাল জেলে বিষ প্রয়োগে কেউ বা কারা হত্যা করে। এই হত্যার বই হয়তো পাকিস্তান তাকে জেলে রেখে নিরাপদে রেখেছে ভাবছিল। সে 26 হামলার অন্যতম চক্রী ছিল এই সাজিদ মীর। এই সাজিদ মীরকে পাকিস্তানের জেলের মধ্যেই মেরে ফেলবার চক্রান্ত হয়েছিল বলে অসমর্থিত সূচক খবর। হিসেব বলছে গত 19 মাসে পাকিস্তানের মাটিতে প্রাণ গেছে ভারত ও আমেরিকার মোস্ট ওয়ান্ট লিস্টে থাকা প্রায় 20 জন পাক জঙ্গি, যাদের একটা বড় অংশ কোনো না কোনো ভাবে এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে ভালো রকম যুক্ত ছিল। পাকিস্তান ইঙ্গিতে ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের দিকে আঙুল তুলছে, কিন্তু তার সপক্ষে ইসলামাবাদ কোনো প্রমাণ দিতে পারেনি, ফলে স্বাভাবিকভাবেই মুখ খোলেনি নয়াদিল্লি। তাদের অভিযোগ মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর দিকেও, কিন্তু সেখানেও কোনো প্রমাণ নেই। তবে বিশ্লেষকদের একাংশের মতে পাকিস্তানের বুকে অপারেশন র্যাথ অফ গডের কায়দায় অভিযান চালাচ্ছে র। 1976-এর মিউনিক অলিম্পিক হত্যাকাণ্ডের বদলা নিতে হামাসের বিরুদ্ধে এভাবেই গুপ্ত হত্যার অপারেশনে নেমেছিল ইসরায়েল। 2021 থেকে এই কায়দাতেই কেউ বা কারা পাকিস্তানে গোপনে মিশন শুরু করেছে বলে খবর। এমনকি এই বছর লস্কর চিফ তথা মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদকে খুনের চেষ্টাও করা হয়। সাজিদ মীরকে ডেরা গাজী খান সেন্ট্রাল জেলে খুনের চেষ্টার পেছনেও যদিও প্রাথমিকভাবে কারাগারের রাঁধুনির উপরেই সন্দেহ গিয়ে পড়েছে পুলিশের, মাঝে সে ছিল না। 2 মাস আগেই তাকে জেলে পুনর্বহাল করা হয়েছে। বর্তমানে সে নাকি পলাতক, নাকি আসলে এই কেসের মূল চক্রী অন্য কেউ, যদিও এই সম্পর্কে কোনো বক্তব্য পেশ করতে রাজি নয় ভারত সরকার।
আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।